আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফা তারা সুরভি। এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয় উদযাপনে মেতেছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ব্রাজিলের সমর্থকরা। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এবারের বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল হাইতি। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশলী আসির। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর অবশেষে চিরচেনা রূপে ফিরল ব্রাজিল। ভিনিসিয়াস কুনাদের গোল উৎসব ভক্তদের উৎসবের কারণ হলো। ব্রাজিল ফার্স্ট ম্যাচে ড্র করলেও আমরা এবার অনেক হ্যাপি। পরিবার নিয়ে এই জায়গায় অনেক ভালো একটা মোমেন্ট কাটাতে আসছি। এন্ড আমার ছেলে হচ্ছে ব্রাজিলের খুব ভালো একটা ফ্যান। It was always Brazil. I love Brazil, bro. Come on, Valencia, bro. Every single one. Come on, dale, dale. আমি আশা করছিলাম আরো হাইতির সাথে অ্যাটলিস্ট আরো 2টা গোল দেওয়া উচিত ছিল। অফসাইড যে গোল 2টা না হয়েছে, ওই 2টা গোল হইলে আর অনেক ভালো হইতো। বাট বেস্ট অফ লাক। পুরো ম্যাচে হাইতিকে কোনো প্রকার পাত্তাই দেয়নি ব্রাজিল, এতেই সন্তুষ্টি প্রকাশ করেছে দর্শক সমর্থকরা। It felt medium because I expected Brazil to get more goals instead of 3 because it looked like they would get 5 goals because of how they played, and I expected Haiti to get at least 1 goal. আমি আর্জেন্টিনার সাপোর্টার, বাট আজকে ব্রাজিলের খেলা দেখতে আসছি আমার ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলিদের সাথে। আজকে ব্রাজিলের খেলা দেখে সম্পূর্ণভাবে আমি অনেক এক্সাইটেড এবং হ্যাপি। আজকে ব্রাজিল যে খেলা দিয়েছে, ব্রাজিল ভাবছে কি আজকে আর্জেন্টিনার সাথে খেলতেছে। Amazing performance by Brazil. Go Brazil! Yeah, I'm okay. I'm happy with it. I wish Haiti scored a goal. হাইতির বিপক্ষে দাপুটে এই জয়ে সি গ্রুপের শীর্ষে উঠে এলো ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে নামার আগে যা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। কুশলী আসির, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। স্বৈরাচারী আমল পেরোনোর পরও খেলাপি ঋণের চিত্র বদলায়নি, যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে জাতীয় সংসদ। সংসদ সদস্যদের কাছেই ব্যাংকগুলোর পাওনা 11,356 কোটি টাকা। বিশাল সংখ্যক ঋণ খেলাপিকে সংসদে নিয়ে দেশের অর্থনীতি সংকট থেকে কিভাবে মুক্তি মিলবে তা নিয়েও প্রশ্ন তোলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এদিকে সুইচ ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ এ যাবৎকালের সবচেয়ে বেশি। 2025 সালে যা 41% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 12,760 কোটি টাকা। এই অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে বিশেষজ্ঞরা বলছেন, খেলাপি ঋণের অর্থ ফেরাতে মনোযোগ দিতে হবে সরকারকে। একই সাথে ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ দেন। শাহাদাত অফ্রির রিপোর্ট। 2024 সালের গণ অভ্যুত্থানের পর দেশের অর্থনীতির নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র সামনে আসতে শুরু করে। সে বছরের ডিসেম্বরে দেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে প্রায় 400 পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার আমলে 28 উপায়ে দুর্নীতির মাধ্যমে 234 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার করা হয়েছে। এ দুর্নীতির অন্যতম মাধ্যম ছিল ঋণ খেলাপি। বড় টাকা বাইরে চলে গেছে। আমরা একটা হিসাব করেছি যে এটা প্রায় 16 বিলিয়ন ডলার বলে এটা গিয়েছে। এই চক্র যদি আগে দেশে শ্যাডো ইকোনমিতে বিনিয়োগ করতো তাহলে এটা অবৈধ ছিল, কিন্তু অন্তত দেশে এই টাকাটা বিভিন্নভাবে খাটতো। স্বৈরাচারী শাসনের অবসানের পরেও ঋণ খেলাপির হার কমেনি বলে প্রশ্ন উঠেছে জাতীয় সংসদে। অর্থনৈতিক সংস্কারের নানা উদ্যোগ নেওয়া হলেও ব্যাংক খাতের বাস্তব চিত্র কতটা বদলেছে তা নিয়ে সংসদে তীব্র আলোচনা হয়। এখন যদি সংসদে এতগুলো ঋণ খেলাপি থাকে, তাহলে এই সংসদকে তো ঋণ খেলাপিদের সংসদ বলবে। এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? যারা ঋণ খেলাপি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দে আর ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। নির্বাচিত হয়ে এসছে, তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। সম্প্রতি টিআইবির তথ্য উদ্ধৃত করে বলা হয়, দেশের সংসদ সদস্যদের কাছেই ব্যাংকগুলোর পাওনা রয়েছে প্রায় 11,356 কোটি টাকা। এ তথ্যের প্রেক্ষিতে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, সংসদে এত বিপুল সংখ্যক ঋণ খেলাপিকে নিয়ে
দেশের অর্থনীতি কিভাবে সংকট থেকে মুক্তি পাবে? টিআইবি সম্প্রতি বলছে যে এই সংসদের সদস্যদের কাছে এই দেশের ব্যাংকগুলোর পাওনা হচ্ছে 11,356 কোটি টাকা। অন্যদিকে দেশের টাকায় ফুলে ফেঁপে উঠেছে বিদেশি ব্যাংক। সুইস ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জমাকৃত অর্থ আগের বছরের তুলনায় 41% বেড়ে দাঁড়িয়েছে 12,760 কোটি টাকা। বিশ্লেষকরা মনে করছেন এর একটি উল্লেখযোগ্য অংশ দেশের আর্থিক খাত ও খেলাপি ঋণ সংক্রান্ত অর্থপ্রবাহের। সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাতকে ঢেলে সাজাতে দেশের বাইরে পাচার করা 3 লাখ কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। অর্থনৈতিক খাতের পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনা গেলে ঘুরে দাঁড়াবে দেশের ভঙ্গুর অর্থনীতি। যেটা হয়েছে 15 বছর সেটাই, কাকে ঋণ দেবেন বলে দেওয়া হয়, কোন টার্মসে ঋণ দেবেন সেটা বলে দেওয়া হয়। ইভেন কি আপনার যে ফান্ডেড নন ফান্ডেড কতগুলো নিয়ম আছে না, দিতে পারবেন এত বেশি, সেগুলো ভায়োলেট করা হয়েছে। এগুলো আমি জিজ্ঞেস করেছিলাম, আমি যখন অ্যাডভাইজার ছিলাম সেন্ট্রাল ব্যাংকে, আমরা দিয়েছি পার্সোনাল গ্যারেন্টি, উনি সুনাম ধন্য লোক, ওনাকে আমি পার্সোনাল গ্যারেন্টিতে হাজার হাজার কোটি টাকা দিয়ে দিলেন, 20,000 25,000 কোটি টাকা, এটা কেমন? ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে কার্যকর নজরদারি বৃদ্ধি এবং ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন এই সাবেক গভর্নর। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা। আজ বিশ্ব শরণার্থী দিবস। এবারে প্রতিপাদ্য যতক্ষণ না সবাই নিরাপদ। প্রায় 9 বছর ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবিরে বসবাস করছে 12 লাখেরও বেশি রোহিঙ্গা। তবে এখনও অনিশ্চিত তাদের নিজ দেশে ফেরা। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূলে নয়, তারপরও নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অপেক্ষায় রোহিঙ্গারা। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। বিশ্ব শরণার্থী দিবসে আবারও আলোচনায় এসেছে রোহিঙ্গা সংকট। মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতন ও সহিংসতার মুখে পালিয়ে আসা লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। 2017 সালে মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যের রোহিঙ্গা সম্প্রদায়ের উপর নির্যাতন শুরু করলে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। মাত্র 1 মাসে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। এরপর বিভিন্ন সময়ে আরও 1.5 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 32টি শরণার্থী ক্যাম্পে বসবাস করছে 12 লাখেরও বেশি রোহিঙ্গা। বিশ্বের রাষ্ট্রহীন জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় অংশই রোহিঙ্গা। দীর্ঘদিন ধরে নাগরিকত্বহীন এই জনগোষ্ঠী এখনও নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অপেক্ষায়। I hope I will visit in your country. তোরা দেশম মানে যায় না, তোরা চাইও এত দূর আশা দিয়ে দিই। আর মশলা যদি হল হলে আর এখন যাইম বুঝি একান সেফ জোন গইলে আর রোহিঙ্গা এখন যাই হিমত টাইমে এসে রিফিউজি তা বলে তো তা কিন্তু তবু বাংলাদেশে দুঃখ দিত না চাই আর বাংলাদেশের লম্বা মুদ্দত তাই তো না চাই। রোহিঙ্গা সংকট এখন অর্থায়ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূলে নয়, তারপরও সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। মিয়ানমার সরকারকে অনুরোধ করব তারা যাতে তাদের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতি সাধন করে এবং আমাদের যে নতুন সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে তাদের দলীয় ইশতেহারে রোহিঙ্গা সংকট সম্পর্কে স্পষ্ট করে যারা বর্ণনা করেছেন যে প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র সমাধান। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন অতিরিক্ত 14 মিলিয়ন ইউরো অনুদান ঘোষণা করেছে। তবে মানবিক সহায়তা অব্যাহত থাকলেও সংকটের স্থায়ী সমাধান এখনও প্রত্যাবাসনের উপরই নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। NTV নিউজ ডেস্ক। সকালের খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvb.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।